হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মূলত শুরু করব নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং শুরুর চ্যাপ্টারটা হচ্ছে সলিউশন অফ অ্যালজেব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। তো এই চ্যাপ্টারের একেবারে ডেপথে যাওয়ার আগে বা মেইন পড়াশোনায় যাওয়ার আগে আমি মনে করি যে আমাদের সমস্ত স্টুডেন্টদের ফাংশন সম্পর্কে এবং ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন কি, অ্যালজেব্রিক ইকুয়েশন কি, এই জিনিসগুলোর মানে প্রপার একটা কনসেপ্ট বা প্রপার একটা ডেফিনেশন নিজের কাছে থাকা দরকার, জানা দরকার বেসিক পার্থক্যটা কি। তো আজকে প্রথম ক্লাসটা হবে আমাদের এই ফাংশনের। আমরা ফাংশনকে ইকুয়াল দিয়ে 0 লিখলে, দ্যাট মিনস ফাংশনের যে ওয়াই এর মানটা আছে ওয়াই এর মানটাকে 0 লিখলে ওইটা ইকুয়েশন হয়ে যায়, তাই না? এফ অফ এক্স ইকুয়াল টু 0 মানে ওইটা ইকুয়েশন। আর আমরা ফাংশনের ডেফিনেশন বুঝলে এখান থেকে ইকুয়েশনকে ডিরাইভ করতে পারবো বা ইকুয়েশনের বেসিকটা বুঝে যাবো। এই টপিকটাই ক্লিয়ার করে রাখা দরকার, জাস্ট বিকজ আমরা যেহেতু ম্যাথ নিয়ে পড়তেছি, আমাদের বিস্তারিত জানা থাকা দরকার। তো প্রথম ক্লাসটা মোটামুটি আমাদের এই যে ফার্স্ট পেজে যতগুলো ফাংশন দেওয়া আছে এগুলোর ক্লাসিফিকেশন এবং এগুলোর টুকটাক ডেফিনেশন সম্পর্কে আমরা জানবো। এর পরের ক্লাস থেকে আমরা অন্যান্য টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, বা চ্যাপ্টারের বেসিক পড়াশোনায় ঢুকবো, মানে একেবারে একাডেমিক পড়াশোনায় ঢুকবো আর কি। তো প্রথম কথা, ফাংশন আসলে কত প্রকার? আমরা ফাংশনকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর একটা হচ্ছে নন অ্যালজেব্রিক অথবা ট্রান্সেন্ডেন্টাল। টার্মিনেট নন অ্যালজেব্রিক অথবা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছি অ্যালজেব্রিক আর ট্রান্সেন্ডেন্টাল। সো অ্যালজেব্রিক ফাংশন কারা আর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন কারা, এদের মধ্যে ডিফারেন্সটা কি? আমরা যদি জানি যে অ্যালজেব্রিক ফাংশনের যে ডিগ্রি, সেই ডিগ্রিটা অলওয়েজ ফাইনাইট একটা ভ্যালু হবে। ডিগ্রি মানে কি? এক্স এর সর্বোচ্চ পাওয়ার বা এক্স এর সর্বোচ্চ ঘাত, সেই ঘাতটাকে আমরা ডিগ্রি বলি। সেই ডিগ্রিটা ফাইনাইট হবে। যেই সব ফাংশনের ক্ষেত্রে এক্স এর ডিগ্রি বা এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা ফাইনাইট, তাকে আমরা অ্যালজেব্রিক ফাংশন বলবো। আর যেসব ফাংশনের ক্ষেত্রে আমাদের এক্স এর বা ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার অথবা ডিগ্রি এটা ফাইনাইট না, ইনফাইনাইট, তাদেরকে আমরা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলবো। তো আশা করি এতটুকু ডেফিনেশন আপাতত বোঝা গেছে, সংজ্ঞাটা অ্যাটলিস্ট। এরপরে বিস্তারিত যাব আমরা এখন। আগে ট্রান্সেন্ডেন্টাল নিয়ে কথা বলি, যে এটা ডিগ্রি ইনফিনিটি বা ইনফাইনাইট, এটা আমরা কিভাবে বুঝলাম। এবং মনে রাখবা যে যত ইকুয়েশন দেখবা, সেই ইকুয়েশনের মধ্যে যদি এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন দেখো, লগারিদমিক কোনো ফাংশন দেখো, ট্রিগোনোমেট্রিক কোনো ফাংশন দেখো, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, লগারিদমিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন, এই তিন টাইপের ফাংশন থাকলে তাকে আমরা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বলি। এখন যদি কোনো একটা নর্মাল ইকুয়েশনের মধ্যে বা ফাংশনের মধ্যে অ্যালজেব্রিক এবং ট্রান্সেন্ডেন্টাল দুইটাই থাকে, তারপরেও তাকে তুমি ট্রান্সেন্ডেন্টাল বলবো। বুঝা গেছে? তার মানে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন অথবা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন এগুলো তৈরি হয় সাধারণত এক্সপোনেনশিয়াল ফাংশন দ্বারা, অথবা লগারিদমিক ফাংশন দ্বারা, অথবা ট্রিগোনোমেট্রিক ফাংশন দ্বারা, অথবা অ্যালজেব্রিকের সাথে এগুলোর মিক্স আপ দ্বারা। এটা হচ্ছে মেইন কথা। তো আমি এখানে যে ডিগ্রি ইনফিনিটি লিখলাম বা ইনফাইনাইট লিখলাম, এই কথাটার মানেটা কি, এটা আমরা এখন দেখবো। আমরা তারপরে আবার এই পেজে ব্যাক করতেছি। খেয়াল করো, আমরা সবাই টেইলর সিরিজ সম্পর্কে জানি, অথবা ইন্টারে যখন আমরা ইন্টিগ্রেশন পড়ছি অথবা ডিফারেন্সিয়েশন পড়ছি, তখন কিন্তু মূল নিয়মের ম্যাথগুলো সলভ করার জন্য আমরা কিন্তু আমাদের সেই যে টেইলর সিরিজগুলো কয়েকটা সিরিজ মুখস্থ করছিলাম। আমি এখানে সেরকম কয়েকটা সিরিজ লিখলাম। যে এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেফিনেশন কি বা এক্সপোনেনশিয়াল ফাংশন কাকে বলে? যে ফাংশনে ভেরিয়েবলটা থাকবে অ্যাজ এ এক্সপোনেন্ট, আমাদের ভেরিয়েবলটা এক্সপোনেন্ট হিসেবে থাকবে। যেমন এখানে ই টু দি পাওয়ার এক্স, তাই না? ই টু দি পাওয়ার এক্স এর জেনারেল ফরম্যাটটা কি? এ টু দি পাওয়ার এক্স। বোঝা গেছে কথা? এ হচ্ছে যে কোনো সংখ্যা আর এক্স হচ্ছে ভেরিয়েবল, এটা এক্সপোনেন্ট আকারে আছে অথবা পাওয়ার আকারে আছে, এরকম ফরম্যাটে। অর্থাৎ ভেরিয়েবলটা পাওয়ার আকারে থাকলে তাকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে পারি। তো আমি যদি একটা এক্সপোনেনশিয়াল ফাংশনকে যদি আমি করি, তোমার কি বলে, এক্সপান্ড করি টেইলর সিরিজের মাধ্যমে, তাহলে আমি দেখতে পাইতেছি এটা হচ্ছে সামেশন অফ n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত x টু দি পাওয়ার ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এমন করতে 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। তো
তো ইনফিনিটি পর্যন্ত গেলে পদটা কি হবে বলো? এক্স এর পাওয়ার ইনফিনিটি হয়ে যাবে না? এক্স এর কি কোনো ফাইনাইট পাওয়ার আছে এখানে নির্দিষ্ট? অবশ্যই নাই। আবার এখানে তুমি দেখো, তার মানে এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে আমাদের এক্স এর সর্বোচ্চ পাওয়ার ফাইনাইট না, এটা ইনফাইনাইট। আবার যদি লগারিদমিক ফাংশনে যাই তাহলে দেখো x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস সামথিং এরকম করতে 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। সিমিলারলি তখন আমার এক্স এর পাওয়ার বা এক্স এর সর্বোচ্চ পাওয়ার ইনফাইনাইট হয়ে যাবে, ইটস নট ফাইনাইট। ট্রিগোনোমেট্রিক ফাংশনের আমি যদি টেইলর সিরিজটা দেখি তাহলে x মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল এরকম করতে করতে এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল এরকম করে সামনের দিকে প্রসিড হবে। তো একটা টাইমে গিয়ে মানে হাইয়েস্ট যে এক্স এর পাওয়ার এটা হচ্ছে ইনফিনিটি বা ইনফাইনাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন এই সবগুলো ফাংশনেরই এক্স এর সর্বোচ্চ পাওয়ার বা ডিগ্রি এটা হচ্ছে ইনফাইনাইট একটা ভ্যালু। তো যখন এগুলো ইনফাইনাইট ভ্যালু হয়ে যাবে তখন এইটা রিলেটেড মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদমিক ফাংশন এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন এই রিলেটেড কোনো কিছুকে আমরা আর অ্যালজেব্রিক কোনো ফাংশন বলতে পারবো না, এটাকে আমাদের বলতে হবে নন অ্যালজেব্রিক অথবা ট্রান্সিডেন্টাল ফাংশন। আমি আশা করি যে এই জায়গাটাতে আমি ট্রান্সিডেন্টালের ডেফিনিশনে বললাম এক্সপোনেনশিয়াল, লগারিদম, ট্রিগোনোমেট্রিক, আবার এখানে ডিফাইন করলাম ডিগ্রি হবে ইনফাইনাইট। এটা কিভাবে বুঝলাম? সো হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি মানে হচ্ছে কোনো একটা ইকুয়েশনে বা কোনো একটা ফাংশনে ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার যেটা, তাকে আমরা ডিগ্রি বলি। তাহলে এখানে আমাদের ডিগ্রিটা ইনফাইনাইট হইলে তাকে আমরা কি বলবো? ট্রান্সিডেন্টাল ইকুয়েশন বলবো বা নন অ্যালজেব্রিক ইকুয়েশন বলবো। চিনবো কিভাবে? এক্সপোনেনশিয়াল, লগারিদমিক এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে আমরা সেটাকে চিনে নেব। ট্রিগোনোমেট্রিক বলতে ইনভার্স ট্রিগোনোমেট্রিও বোঝায়। তারপরে যদি বলি আমাদের নর্মাল ট্রিগোনোমেট্রি যেগুলো আছে, সাইন 6টা রেশিও, সাইন কস ট্যান কট এগুলা। আর লগারিদমিক, ন্যাচারাল লগ যেটা লন বলি আমরা বাঙালিরা, লন অথবা লগ যেটা বলো, এক্সপোনেনশিয়াল এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এই সবগুলো থাকে তাকে আমরা ট্রান্সিডেন্টাল বলবো। আচ্ছা, তো ট্রান্সিডেন্টাল হচ্ছে ডিগ্রি ইনফাইনাইট, বাদ দিলাম এটা। এরপরে আমরা আসি ডিগ্রি ফাইনাইট যেটা বা অ্যালজেব্রিক ইকুয়েশন যেটা। অ্যালজেব্রিক ইকুয়েশনকে আসলে ওইভাবে ক্লাসিফাই করা যায় না, তারপর আমরা বলি অ্যালজেব্রিক ইকুয়েশনের মধ্যে একটা পার্ট হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। ডোন্ট বি কনফিউজড। আমরা মাঝে মধ্যে পলিনোমিয়াল জিজ্ঞেস করলে বা পলিনোমিয়াল পড়তে গেলে কনফিউজড হয়ে যায় পলিনোমিয়াল কি অ্যালজেব্রিক কিনা বা কোনটা কিনা। এই জন্য আমরা আগে ক্লাসিফিকেশন দেখবো। প্রথমে আসবে অ্যালজেব্রিক আর নন অ্যালজেব্রিক অথবা ট্রান্সিডেন্টাল। অ্যালজেব্রিকের একটা ক্লাসিফিকেশন হচ্ছে পলিনোমিয়াল, ঠিক আছে? তার মানে পলিনোমিয়াল ইকুয়েশন মাস্ট বি অ্যালজেব্রিক। ওকে, তো সবগুলো পলিনোমিয়াল কিন্তু আবার অ্যালজেব্রিক না। সবগুলো পলিনোমিয়াল অ্যালজেব্রিক, বাট সব অ্যালজেব্রিক পলিনোমিয়াল না, ওই কথাটা বুঝতে যাচ্ছে আর কি। তো যাই হোক, দেখো অ্যালজেব্রিকের মধ্যে আমরা একটা ক্লাসিফিকেশন পাইলাম পলিনোমিয়াল, আর এখানে অনেকগুলো লিখলাম, এগুলো হচ্ছে অন্যান্য অনেক ফাংশন। আমি এখানে 9টা লিখছি, এখানে আরো অনেক সংখ্যক আছে, বাট আমরা এখানে মানে মোস্টলি ইউজড যে 9টা আছে এই 9টাকে আমরা এখানে লিখছি আর কি। প্রথম কথা, রেশনাল ফাংশন, রেডিক্যাল ফাংশন, পিসওয়াইজ ফাংশন। পিসওয়াইজ ফাংশনের অপর নাম হচ্ছে সেকশনাল ফাংশন। এটা অনার্স ফার্স্ট ইয়ারে কাজে লাগবে বা কোর্সও আশা করি যারা ফার্স্ট ইয়ার পড়ে আসছো। তারপরে হচ্ছে 4 নম্বরে অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন, 5 নম্বরে সিগনাম ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটাও কাজে লাগবে, ইম্পর্টেন্ট। পিরিয়ডিক ফাংশন ইন্টারে পড়ে আসছি, ইনভার্স ফাংশন পড়ে আসছি, ইভেন অ্যান্ড অড ফাংশন এটা সম্পর্কে পড়ে আসছি বা এগুলো আমরা জানি। তারপর আমি বলবো ক্লাস আজকে। আচ্ছা, এগুলো হচ্ছে পলিনোমিয়ালের বাইরে, এগুলো পলিনোমিয়ালের বাইরের টপিকের মধ্যে এগুলো পড়ে, আরো আছে বাট আমি মোস্ট ইম্পর্টেন্ট না এটা রাখলাম আর কি। আর পলিনোমিয়ালকে যদি আমি ক্লাসিফাই করতে চাই তাহলে এই পাশে দেখো আমি একটা পার্ট লিখলাম আর এই পাশে আরেকটা পার্ট লিখলাম, ডান পাশে একটা বাম পাশে একটা। সো ডান পাশে যেই পার্টটাকে আমি লিখলাম এই পার্টটা হচ্ছে মূলত ডিগ্রির উপরে বেসড করে, মানে বেস করে আর কি। আমার পলিনোমিয়াল ইকুয়েশনটা ডিগ্রি কত বা এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, এরকম আলোচনা থেকে আমরা এখানে বললাম যে আমাদের এই পলিনোমিয়াল ইকুয়েশনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, মানে আরো করা যায় বাট এই কয়েকটা ভ্যালিড সহজ ভাষায়। তো কনস্ট্যান্ট ফাংশন যেটা, সেই ফাংশনের মধ্যে আলটিমেটলি কোনো ভ্যারিয়েবল থাকবে না, এর মানে এক্স টু দি পাওয়ার 0 এটার হাইয়েস্ট পাওয়ার, 0টা হাইয়েস্ট পাওয়ার। তাহলে বলতে পারি কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে ডিগ্রি হচ্ছে কত? 0। আমি এখানে ছোট করে লিখে দিই ডিগ্রিগুলো, দ্যাট ইজ 0 কনস্ট্যান্ট ফাংশন। আমি দেখাবো পরে আবার যদিও। লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে ডিগ্রি হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, আমি একটা পেজ নিয়ে দেখাই ফেলি এগুলো। পলিনোমিয়ালের মধ্যে আসছি তো,
আচ্ছা আগে একটু পলিনোমিয়ালের ক্লাসিফিকেশনটা করে নিই। যাই হোক, দেখো পলিনোমিয়ালকে কি বললাম আমরা, ডিগ্রি হিসেবে এই কয়েকটা পার্টে ভাগ করতে পারি। আবার যদি বলি যে ডিগ্রি ছাড়া কতগুলো পদ আছে, নাম্বার অফ টার্মস, এটার ভিত্তিতে আমরা চাইলে এই কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। মনোমিয়াল ইকুয়েশন, বাইনোমিয়াল ইকুয়েশন, আর ট্রাইনোমিয়াল ইকুয়েশন অ্যান্ড দ্য পলিনোমিয়াল ইকুয়েশন। আমরা যে দ্বিপদী বিস্তৃতি পড়ি ওইটা বাইনোমিয়াল এক্সপানশন, ওইটা মূলত এখান থেকে আসছে, বা এই বাইনোমিয়াল ইকুয়েশন থেকে আসছে। তো পলিনোমিয়ালকে ডিগ্রির ভিত্তিতে ভাগ করলে এই কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায় নর্মালি। আর যদি আমরা নাম্বার অফ টার্মস বা পদ সংখ্যার ভিত্তিতে ভাগ করি তাহলে আমরা এই দিকের এগুলোকে ভাগ করতে পারি। তো আগে আমরা পলিনোমিয়াল ইকুয়েশনটা দেখি, তারপরে আমরা এই দিকে আসবো, পলিনোমিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশনও সহ এন্ড করি, তারপরে আমরা এই দিকটা ব্যাক করবো আর কি। ওকে, তো যদি দেখি যে পলিনোমিয়ালটা এখানে লিখছি আমি, পলিনোমিয়ালের বেসিকটা, যে পলিনোমিয়াল ইকুয়েশন দেখে কিভাবে চিনবা। পলিনোমিয়াল ইকুয়েশন দেখে চিনার উপায় হচ্ছে, সেই ইকুয়েশনের মধ্যে একটা ভেরিয়েবল থাকবে, এক্স টু দি পাওয়ার সামথিং, এক্স নামক একটা ভেরিয়েবল থাকবে। ধরো এখানে একটা আছে, প্রত্যেকটা টার্মে টার্মে একটা করে ভেরিয়েবল থাকবে এবং তাদের পাওয়ারগুলো দেখো। এখানে পাওয়ার ছিল n, এখানে আমার এই পলিনোমিয়ালের পাওয়ার ছিল কত, n, এখানে পাওয়ার n-1, এখানে পাওয়ার n-2, এখানে পাওয়ার হচ্ছে এরকম, n ছিল সর্বোচ্চ, n-1 মানে হচ্ছে আগেরটা থেকে এক কম। সে n এর মান যদি 6 হয় তাহলে পরের এটা x টু দি পাওয়ার 5 হবে, এটা x টু দি পাওয়ার 4 হবে। এরকম করে x এর যে সর্বোচ্চ পাওয়ার এটা ধীরে ধীরে রেডিউস হবে বা কমতে থাকবে, কমতে কমতে এক সময় 2 হবে, 1 হবে, তারপরে এখানে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, এই জন্য এটা লিখলাম না, তার মানে কমতে কমতে একেবারে 0 পর্যন্ত চলে যাবে। তাহলে ভেরিয়েবল একটা, সেই ভেরিয়েবলের পাওয়ারগুলো ধীরে ধীরে রেডিউস হবে বা কমে যাবে। এরকম ফরম্যাটে যদি কোনো ইকুয়েশন দেখো তুমি, তাহলে তুমি এটাকে পলিনোমিয়াল ইকুয়েশন বলতে পারবা, অথবা যদি কোনো ফাংশন দেখো তুমি পলিনোমিয়াল ফাংশন বলতে পারবা। বোঝা গেছে কথা? আর এর পাশে যেগুলো দিছি আমি, এই যে an লিখলাম, তারপরে an-1 লিখলাম, an-2 লিখলাম, a2 লিখলাম, a1 লিখলাম, a0 লিখলাম, এই প্রত্যেকটা জিনিস মূলত হচ্ছে কোএফিশিয়েন্ট বা সহগ। অর্থাৎ x টু দি পাওয়ার n একটা ভেরিয়েবল, হ্যাঁ, আর এটার পাশে একটা সহগ থাকবে। সেই সহগটার মান যে কোনো কিছু হইতে পারে, আমি চাইলে a b c d e f এভাবে প্রকাশ করতে পারতাম। আর আমি এটাকে প্রকাশের সুবিধার জন্য, মানে বোঝার জন্য যে কোন সহগটা আসলে কার সাথে আছে এটা বোঝানোর জন্য আমি এই পাওয়ারটাকে এখানে সাবস্ক্রিপ্ট আকারে লিখে দিছি an। এই an-টাকে তুমি চাইলে ডিফারেন্টলি প্রকাশ করতে পারো। an-টাকে কিভাবে প্রকাশ করলাম এটা নিয়ে খুব একটা প্যারানোর কিছু নাই, তুমি চাইলে a b c d এগুলো দিয়ে প্রকাশ করতে পারো। বাট বোঝার সুবিধাতে আমরা পদের সাথে মিলাই রাখছি আর কি an। আবার যখন পাওয়ার n-1 তখন an-1, তখন আমি an-1 যদি দেখি আমি বুঝে যাব যে এটা x টু দি পাওয়ার n-1 যে টার্মটা আছে বা যে ভেরিয়েবলটা আছে তার সহগ। এই সহগগুলোকে রিলেট করে বা মিলিয়ে লেখার জন্য আমরা এই ব্যাপারটাকে এভাবে সাজাই লিখছি আর কি। তার মানে মেইন কথা হচ্ছে x এর পাওয়ারগুলো ধীরে ধীরে রিডিউস হবে এবং তাদের প্রত্যেকের এক একটা করে কোএফিশিয়েন্ট বা সহগ থাকবে। আর লাস্টের যে কথাটা, লাস্টের টার্মে ভেরিয়েবলটা আসলে এক্সিস্টই করবে না, জাস্ট বিকজ x টু দি পাওয়ার 0 = 1। তার মানে যেই পার্টটা থাকবে এটাকে আমরা বলবো মূলত কনস্ট্যান্ট। তার মানে এখানে a টু দি পাওয়ার 0 যেটা দেখতে পাচ্ছি এটা বিহেভস করবে লাইক কনস্ট্যান্ট, কোনো ভেরিয়েবল নাই। আর এই যে an-1 এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমার কোএফিশিয়েন্ট বা সহগ বাংলা ভাষায় বললে। আর এদিকে x টু দি পাওয়ার এসব দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমার x টু দি পাওয়ার মানে x রিলেটেড যেগুলো আছে এগুলো হচ্ছে আমার ভেরিয়েবল, এগুলো হচ্ছে আমার ভেরিয়েবল। x এর যে হাইয়েস্ট টার্ম n, সেই nটা হচ্ছে আমার ডিগ্রি, আমার এই পুরো পলিনোমিয়াল ইকুয়েশনের মাত্রা বা ডিগ্রি। তো আমি আশা করি পলিনোমিয়াল ইকুয়েশনের ডেফিনিশনটা ভালো করে বোঝা গেছে। তো সামটাইমস এমন হইতে পারে যে x³ তারপরে x² না থেকে শুধু x আছে, এরকম ফরম্যাটে মাঝে মধ্যে পলিনোমিয়াল দিতে পারে। বাট ওইটা দেখে তুমি কনফিউজড হবে না যে x³ আছে, মাঝখানে স্কোয়ার কই, স্কোয়ার তো নাই, শুধু x আছে, তাহলে এটাকে আমি পলিনোমিয়াল বলতে পারবো কিনা? হ্যাঁ বলতে পারবা, কারণ মাঝখানে এরকম যদি দেয় কোনো টার্ম, একটু লিখেই ফেলি, সে এরকম কোনো একটা টার্ম দিল, সে 3x³ প্লাস 5x প্লাস 2 = 0, ধরো তোমাকে এরকম একটা টার্ম দিল। এখন তুমি বলবা যে এখানে x³ আছে, এরপরে তো 2 থাকার কথা, যেহেতু আমরা জানি যে সর্বোচ্চ পাওয়ার থেকে ধীরে ধীরে কমবে, বাট এখানে তো 2 নাই। 2 এখানে আছে অ্যাকচুয়ালি, বাট আমরা দেখতে পাচ্ছি না। এটা 0, এটার কোএফিশিয়েন্ট 0 × x² আছে, তাহলে 0 × x² কোএফিশিয়েন্ট 0 হওয়ার কারণে পুরোটা 0 হয়ে গেছে, বাট এটা আসলে এক্সিস্ট করে।
তার মানে এই পুরোটাও কিন্তু একটা পলিনোমিয়াল। মাঝখানে দুই একটা টার্ম না থাকতে পারে, তখন তুমি বুঝে নেবে এগুলোর কোএফিসিয়েন্ট 0, এই জন্য পুরোটা মিলে 0 হয়ে গেছে। সো আশা করি পলিনোমিয়াল ইকুয়েশনের বেসিক যে ডেফিনেশন এটা আমাদের ক্লিয়ার হইল। এখন আমি এটার ক্লাসিফিকেশন নিয়ে টুকটাক বলতে চাই। ক্লাসিফিকেশনটা যদিও আমি এখন দেখাইছিলাম অ্যাকর্ডিং টু ডিগ্রি, এই টার্মটা আমি আগে দেখাই, এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। সো ডিগ্রি থেকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? কনস্ট্যান্ট ফাংশন, লিনিয়ার ফাংশন, কোয়াড্রিক ফাংশন, কিউবিক ফাংশন এন্ড কোয়ার্টিক ফাংশন। একটা কোয়ার্টিক, মানে আমি জানি যে চতুর্থ বার ভাগ করলে আমরা এই টাইপের শব্দ পাই, কোয়ার্টিক বা কোয়ার্টাইল, সেখান থেকে আসছে কোয়ার্টিক ফাংশন। আচ্ছা, তো কনস্ট্যান্ট ফাংশন মানে কি? কনস্ট্যান্ট ফাংশন মানে হচ্ছে সে আমি তোমাকে বললাম যে যেটা কনস্ট্যান্ট, আমি 1 নম্বরটা লিখি যে এটা কনস্ট্যান্ট ফাংশনের ডেফিনেশন। আমি বললাম y = 5, অনলি একটা ভ্যালু দিলাম। তাহলে এই 5 এর ভিতরে কি কোনো মানে ভেরিয়েবল আছে? x⁴, বাট এটা তো লিখতে পারবো না বা লিখবো না। তাহলে y = 5, তুমি x এর মান পৃথিবীতে যাই বসাও না কেন, y এর মান সবসময় 5 আসবে। তাহলে এই যে একটা ভেরিয়েবল, এই যে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছ, এটাকে বা ফাংশন দেখতে পাচ্ছ, এটাকে আমরা কিন্তু কনস্ট্যান্ট ফাংশন বলবো। আর এই কনস্ট্যান্ট ফাংশনে কিছু নাই মানে কি বলো? শুধু 5 মানে কি? x⁴, তাই না? তুমি এটাকে সরাসরি 5 লিখতে পারো। তাহলে x⁴ মানে কি? এই কনস্ট্যান্ট ফাংশনের ডিগ্রি কত? ডিগ্রি হচ্ছে 0। তার মানে কনস্ট্যান্ট ফাংশনের ডিগ্রি কত? 0। আর কনস্ট্যান্ট ফাংশনের মধ্যে x রিলেটেড কোনো ভেরিয়েবল বা x নামক কোনো ভেরিয়েবল এক্সিস্ট করে না। এটা হচ্ছে তার জেনারেল ফরম্যাট, y = একটা কনস্ট্যান্ট। তাহলে y = কোনো ভেরিয়েবল না থেকে সরাসরি একটা কনস্ট্যান্ট যদি থাকে, এই ফরম্যাটটাকে আমরা সাধারণত বলবো কনস্ট্যান্ট ফাংশনের ফরম্যাট। আমি আশা করি এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। নাম্বার 2 হচ্ছে লিনিয়ার। লিনিয়ার ফাংশন বা লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশন আমরা কিভাবে দেখবো, কিভাবে চিনবো? লিনিয়ারটা চেনা লাগে, যদি আমরা ইন্টিগ্রেশন করি সেখানে লিনিয়ারের কনসেপ্টটা আসে। লিনিয়ার ছাড়া আমরা একটা কাজ করতে পারি না। ওইটা যখন ইন্টিগ্রেশন করবো বা পড়ছো তখন আমরা তোমরা সবাই জানো যে লিনিয়ার ফাংশন কাকে বলে। লিনিয়ার ফাংশনের সাধারণ ফরম্যাট হচ্ছে ax + b, এই ফরম্যাটটা। যদি ইকুয়েশন বলো তাহলে এটা = 0 লিখবো আর কি। তাহলে ax + b = 0, এটা হচ্ছে আমার লিনিয়ার ইকুয়েশন। আর শুধুমাত্র x + b, y = x + b, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন। তো এখন দেখো এটাকে লিনিয়ার ফাংশন কেন বলা হয়? এই ফাংশনের মধ্যে যে টার্ম আছে, সেই টার্মের মধ্যে একটা কনস্ট্যান্ট এক্সিস্ট করতেছে আর ভেরিয়েবল একটা এক্সিস্ট করতেছে, বাট সেই ভেরিয়েবলটা হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, 1 থেকে ছোটও না বড়ও না, এক্স্যাক্টলি 1। যদি এক্স্যাক্টলি 1 থাকে এবং এখানে a হচ্ছে তার কোএফিসিয়েন্ট বা সহগ, b হচ্ছে x⁴ এর কোএফিসিয়েন্ট বা সহগ, বাট আমরা শুধুমাত্র কনস্ট্যান্ট আকারে b এখানে লিখলাম। অর্থাৎ ax + b ফরম্যাটটা এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফরম্যাট। ঠিক আছে, একটা एग्जांपल দেওয়া আছে, সে 2x + 3, আমি বললাম 2x + 3 একটা ইকুয়েশন = 0, এটা একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশন। কিভাবে বুঝবো লিনিয়ার ইকুয়েশন? কারণ আমার x নামক টার্মটা আছে আর একটা কনস্ট্যান্ট আছে, x এর পাওয়ার হচ্ছে 1 আর তার একটা কোএফিসিয়েন্ট বা সহগ আছে। তাহলে এই যে ফরম্যাটটা, এটাকে বলি আমরা লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশনের যে ডিগ্রি, সেই ডিগ্রির মান কিন্তু সবসময় হচ্ছে 1, এক্স্যাক্টলি 1। বোঝা গেছে কথা? তো এটাকে লিনিয়ার ইকুয়েশন বলে। নাম্বার 3 হচ্ছে কোয়াড্রিক ইকুয়েশন। কোয়াড্রিক ইকুয়েশনের সর্বোচ্চ পাওয়ার 2 হবে, মানে ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার, x এর সর্বোচ্চ পাওয়ার 2 হবে, এরপর ধীরে ধীরে x এর পাওয়ার 1 হবে, তারপরে কনস্ট্যান্ট আসবে। দ্যাট মিন্স এটা জেনারেল ফরম্যাট হচ্ছে ax² + bx + c = 0। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি অনেক সময়। বুঝিও, দ্বিঘাত সমীকরণের সাথে আবার ওই বাইনোমিয়াল বা দ্বিপদীর সাথে কনফিউজড হয়ে যাবে না। দ্বিঘাত মানে ঘাত 2, ডিগ্রি এর বাংলা হচ্ছে ঘাত। তাহলে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2, অর্থাৎ 2 ঘাত বিশিষ্ট সমীকরণ, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। আর ইংলিশ থেকে কোয়াড্রিক ইকুয়েশন বলে। কোয়াড্রিক ইকুয়েশনের জেনারেল ফরম্যাট হচ্ছে এটা ax² + bx + c, দ্যাট মিন্স x² x আর x⁴, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে আমি এটাকে এভাবে एग्जांपल দিলে এরকম লিখতে পারি, সে 2x² + 3x + 4 = 0। এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা কোয়াড্রিক ইকুয়েশন। তো এই কোয়াড্রিক ইকুয়েশনের ডিগ্রি কত বলো? এই কোয়াড্রিক ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে 2, কারণ সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, যেন আমরা বলতে পারি এই কোয়াড্রিক ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে 2। আশা করি এতটুকু ক্লিয়ার। এরপরে আমরা যাচ্ছি 4 নাম্বার ডেফিনেশনে।
4 নম্বর ডেফিনিশন হচ্ছে কিউবিক। আমি একটা পেজ নিই। ওকে, একটা পেজ নিলাম। এখানে দেখো 4 নম্বর যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা হচ্ছে কিউবিক। সরি, তো 4 নম্বরটা হচ্ছে কিউবিক ফাংশন। কিউবিক ফাংশন মানে কিউবিক ফাংশন মানে হচ্ছে কোয়াড্রিকের পরেরটা। তো জেনারেল ফরম্যাটটা কেমন হবে? জেনারেল ফরম্যাটটা হবে এরকম যে a x কিউব প্লাস b x স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। এই ফরম্যাটের যে কোনো ইকুয়েশনকে আমরা কিউবিক ফাংশন বলতে পারি বা কিউবিক ইকুয়েশন বলতে পারি। এটাকে যেহেতু ফাংশন লিখছি আমি ইকুয়াল 0 বাদ দিই, সে y ইকুয়াল টু এত বা f of x ইকুয়াল টু এত, f of x ইকুয়াল টু এত। তাহলে এখানে দেখো এটা হচ্ছে a x কিউবের একটা সহগ, b হচ্ছে x স্কয়ারের সহগ, c হচ্ছে x এর সহগ, আর d হচ্ছে x টু দি পাওয়ার 0 এর সহগ অথবা একটা কনস্ট্যান্ট। তাহলে এই পদটাকে, এই পদের ডিগ্রি কত বলতো? সর্বোচ্চ পাওয়ার x। আমার एग्जांपल দেয়া লাগবে না, আই থিংক বুঝে গেছো एग्जांपलটা কি হবে। অর্থাৎ সর্বোচ্চ পদের সর্বোচ্চ ডিগ্রি যদি বা ডিগ্রির মানটা অথবা সর্বোচ্চ পাওয়ারটা যদি 3 হয় তাহলে সেটাকে আমরা কিউবিক ফাংশন বলবো। কারণ আমি এটা এই কথাগুলো বলার উদ্দেশ্য আমাদের কি বলে কোয়াড্রিক ফাংশন বা কোয়াড্রিক ইকুয়েশন এবং লিনিয়ার ইকুয়েশনে এই শব্দ দুটোর ব্যবহার আছে। ম্যাথমেটিক্সে বিভিন্ন জায়গায় এই শব্দ দুটোকে ব্যবহার করা হয়, তো এদেরকে একটু ক্লিয়ার করে রাখা। তো এটা ডিগ্রি কত হবে? অবশ্যই দেখে বলতে পারতেছো যে ডিগ্রি হবে 3। ঠিক আছে, ডিগ্রি হবে 3। তাহলে কোয়াড্রিক ফাংশন বোঝা গেল। আর 4 নম্বরে কোয়ার্টিক ফাংশন, যেটা কোয়ার্টিক কোয়ার্টিক ফাংশন, সো এটার ডেফিনিশন হচ্ছে f of x equal to অথবা y equal to আমরা বলতে পারি a x to the power 4 plus b x cube plus c x square plus dx plus f। এই যে ফাংশনটা, এটা কিন্তু একটা কোয়ার্টিক ফাংশন, কারণ এটা ডিগ্রি কত? 4। আমি আশা করি এটা আমার লেখা দরকার নেই, তোমরা সবাই বুঝে যাবে। তাহলে ডিগ্রির ভিত্তিতে আমরা কত ভাগে ভাগ করতে পারি এটা কিন্তু দেখলাম। এখন আমরা কিন্তু আরো একটা জিনিসের ভিত্তিতে ভাগ করে বলছিলাম, নাম্বার অফ টার্মস। তো নাম্বার অফ টার্মস এর ভিত্তিতে অ্যাকর্ডিং টু নাম্বার অফ টার্মস একটু লিখে দিই যে অ্যাকর্ডিং টু নাম্বার অফ টার্মস আমরা 4 ভাগে ভাগ করি। তার নাম্বার অফ টার্ম বা টার্মের সংখ্যা অনুযায়ী কত ভাগে ভাগ করা যায়? আমরা জিনিসটাকে কত ভাগে ভাগ করি? 4 ভাগে। একটা হচ্ছে মনোমিয়াল। ফার্স্ট অফ অল the word is monomial. মনোমিয়াল হচ্ছে এটা একপদী একটা সমীকরণ বা একপদী একটা রাশি। সো y ইকুয়াল টু শুধুমাত্র x টু দি পাওয়ার 5 আছে, বাকিগুলো আছে বাট তার কোএফিশিয়েন্ট 0 এই জন্য লিখিনি সহজ ভাষায়। বাট আলটিমেটলি কয়টা এখানে ভিজিবল? একটা পদ ভিজিবল। এটা সবসময় মানে ভেরিয়েবল থাকতে হবে ব্যাপারটা তা না। যদি এমনও হয় সে y ইকুয়াল টু 5 আছে শুধুমাত্র, কনস্ট্যান্ট ফাংশন, বাট পদ কয়টা আছে? একটা পদ ভিজিবল। তাহলে একটা পদ ভিজিবল থাকলে তাকে আমরা মনোমিয়াল ইকুয়েশন বলি। কিন্তু এখানে দুইটা পদ নাই, যে কোনো একটা পদ আছে, এটাকে মনোমিয়াল বলে। 2 নম্বর যদি বলি বাইনোমিয়াল, দ্বিপদী বাইনোমিয়াল। তাহলে বাইনোমিয়ালের মধ্যে মূলত y ইকুয়াল টু সে থাকলো যে x টু দি পাওয়ার 5 প্লাস 3x। তাহলে কয়টা পদ এখানে? দুইটা পদ। পাওয়ার কত, ডিগ্রি কত, ডিগ্রি নেই তোমার এখানে প্যারা খাওয়ার কিছু নেই। তুমি জাস্ট দেখবা টার্ম কয়টা, পদ কয়টা। দুইটা পদ দ্যাটস ওয়াই বাইনোমিয়াল, একটা পদ দ্যাটস ওয়াই মনোমিয়াল, তিনটা পদ দিলে ট্রাইনোমিয়াল। আমি যদি তিনটা পদ দেই তাহলে সেটা কি হবে? ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়াল মিন্স সে y ইকুয়াল টু দিলাম আমি x টু দি পাওয়ার 5 এর সাথে আমি x স্কয়ার যোগ করলাম, তারপর আমি একটা কনস্ট্যান্ট 5 আনলাম। যাই হোক না কেন, কয়টা পদ এখানে? তিনটা পদ, দ্যাটস ওয়াই দিস ইজ ট্রাইনোমিয়াল। এরকম করে করে আমি যত বাড়াবো, ধরো যে অসংখ্য পদ আছে তখন আমরা এটাকে পলিনোমিয়াল বলি, যেটা আমরা এখানে বুঝেছিলাম যে n সংখ্যক পদ থাকলে পলিনোমিয়ালের বেসিক ডেফিনিশনে। এখানে আমাদের টার্ম কয়টা বলতো? n সংখ্যক টার্ম থাকবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো কি? পলিনোমিয়াল ইকুয়েশন। তো আমি আশা করি যে আমাদের এখানকার যে পলিনোমিয়াল ইকুয়েশনের যে ব্যাখ্যাটা ছিল ফার্স্ট পেজের,
পলিনোমিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন সবগুলো প্রপারলি বোঝা গেছে। এদিকে ট্রান্সেন্ডেন্টালটা বোঝা গেছে, কেন তাদেরকে ট্রান্সেন্ডেন্টাল বলি সেটাও বোঝা গেছে। তাহলে এক্সপোনেনশিয়াল, লগারিদমিক এবং ট্রিগোনোমেট্রিক এই জিনিসগুলো থাকলে তাকে আমরা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলবো। এবং কেন বলবো, কারণ ডিগ্রি ইনফাইনাইট এই ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ারিফাই করে বলা হয়েছিল। আর এই টেইলর সিরিজগুলো আমরা সবাই মোটামুটি জানি, এটা আমি এখানে ইনফিনিটিভটা লিখে দিই। বোঝা গেছে কথা? সবাই জানি আমরা বেসিকটা। এরপরে হচ্ছে আমাদের এই যে অ্যালজেব্রিক ফাংশনের অথবা অ্যালজেব্রিক ইকুয়েশনের যে অন্যান্য আরো কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম, 9টা মোস্ট ইম্পর্টেন্ট: রেশনাল ফাংশন, রেডিক্যাল ফাংশন, পিসওয়াইজ ফাংশন অথবা সেকশনাল ফাংশন, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, সিগনাম, গ্রেটেস্ট ইন্টিজার, পিরিয়ডিক, ইনভার্স, ইভেন অ্যান্ড অড ফাংশন। তো এগুলোর ক্লাসিফিকেশন এখন আমরা যাবো। তো ফার্স্ট অফ অল রেশনাল ফাংশন। হোয়াট ইজ রেশনাল ফাংশন? তো দেখো এখানে রেশনাল ফাংশনের ডেফিনিশনকে লেখা আছে, এ ফাংশন মানে এ ফ্র্যাকশন। রেশনাল ফাংশনটা মূলত একটা ফ্র্যাকশন হবে where both the numerator and the denominator are polynomial। তাহলে একটা ফ্র্যাকশন, যে ফ্র্যাকশনের নিউমারেটর যেটা বা লব যেটা আর ডিনোমিনেটর মানে হর যেটা, সে দুইটাই হবে পলিনোমিয়াল ইকুয়েশন। মানে এখানে পি এ দেখো পি অফ এক্স, নিচে কিউ অফ এক্স। তাহলে পি অফ এক্স যেটা এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন, কি অফ এক্স যেটা এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। এই পলিনোমিয়াল ইকুয়েশনের মধ্যে কি অফ এক্স এর ভ্যালু কখনো 0 হতে পারবে না। তাহলে আমরা এই পুরো ফাংশনটাকে বা পি বাই কিউ আকারের, পি এক্স বাই কিউ এক্স আকারের পুরো ফাংশনটাকে আমরা একটা রেশনাল ফাংশন বলতে পারবো। আমি কিন্তু চাই একটা এক্সাম্পল দিতে পারি। সে যদি এরকম বলি 2x প্লাস 3 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 2, ধরো বললাম আন্দাজে একটা ফাংশন বললাম, তাহলে এই ফাংশনটা কি রেশনাল ফাংশন না? অবশ্যই রেশনাল ফাংশন। কেন? কারণ উপরের যে px আছে এটা একটা পলিনোমিয়াল, নিচের যে qx আছে এটা একটা পলিনোমিয়াল। তো দুইটা যেহেতু পলিনোমিয়াল এবং এই নিচের টার্মটা নট ইকুয়াল টু 0, সুতরাং দিস ইজ আর রেশনাল ফাংশন। এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। তো আশা করছি রেশনাল ফাংশনের ডেফিনিশনটা বোঝা গেছে। কন্ডিশনটা কি? নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর এই দুইটাকে মাস্ট বি পলিনোমিয়াল হইতে হবে। ক্লিয়ার কথা? এরপরে আসে আমাদের রেডিক্যাল ফাংশন। হোয়াট ইজ রেডিক্যাল ফাংশন? রেডিক্যাল ফাংশনকে সহজ ভাষায় যদি বলি, আমি যদি বাংলা ভাষায় বলি, তাহলে ভেরিয়েবলটা থাকবে রুটের মধ্যে, এরকম আকারের কোনো ফাংশন থাকবে তাকে আমরা রেডিক্যাল ফাংশন বলবো। আমি এখানে লিখে দিয়েছি একটু করে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক যেটা, সেই ভেরিয়েবলটা থাকবে কোথায়? আন্ডার রুট বা রুটের ভেতরে থাকবে। তাহলে এক্সাম্পল দেখা যাচ্ছে y ইকুয়াল টু রুট ওভার এক্স, এটা একটা রেডিক্যাল ফাংশন। y ইকুয়াল টু কিউবিক রুট অফ এক্স মাইনাস 1, এটাও কিন্তু একটা রেডিক্যাল ফাংশন। তাহলে রেডিক্যাল ফাংশন মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা রুটের মধ্যে থাকবে। সো আশা করি এটাও ক্লিয়ার। এরপরে আমাদের আসে পিসওয়াইজ ফাংশন অথবা সেকশনাল ফাংশন। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু কাজে লাগে, আর বড় ক্লাসে উঠলে ধীরে ধীরে কাজে লাগবেই। ইটস আ ফাংশন মেড অফ পিচেস। কথা থেকে বোঝা যায় যে পিসওয়াইজ ফাংশন মানে এটা বিভিন্ন পিস পিস করে ভাগ করা থাকবে, পিসওয়াইজ ফাংশন। তাহলে মেড অফ পিসেস, এটা কিন্তু ওদের একবারে নাম থেকে কিন্তু বোঝা যায় যে দিস ফাংশন মেড অফ পিসেস অ্যান্ড মাস্ট হ্যাভ ডোমেইন রেস্ট্রিকশন। ডোমেইন মানে আমরা এক্স এর যে ভ্যালুগুলোকে একটা ফাংশনের মধ্যে ইনপুট করি, সেই ইনপুট করা ভ্যালুগুলা ইচ্ছা মতো হইতে পারবে না। প্রত্যেকটা পিসের জন্য আলাদা আলাদা রিজিয়ন থাকবে বা আলাদা আলাদা এলাকা থাকবে, যে আমি ওই এলাকার ভেতর থেকে বা ওই ইন্টারভ্যালের ভেতর থেকে আমি ভ্যালুগুলোকে ইনপুট করতে পারবো। এটাকে আমি বলি ডোমেইন রেস্ট্রিকশন বা ডোমেইন রেস্ট্রিকশন বলা হয় আর কি। তার মানে পিসওয়াইজ ফাংশন কি? এটা মেড অফ পিসেস এবং মাস্ট হ্যাভ ডোমেইন রেস্ট্রিকশন। প্রত্যেকটা ফাংশনের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাংশন কি থাকবে? ডোমেইন রেস্ট্রিকশন থাকবে। তাহলে নিচে একটা এক্সাম্পল দেখো, যে আমি এফ অফ এক্স ইকুয়াল টু তিনটা ফাংশন, তিনটা পিস। এই প্রথমটা এক্স প্লাস 5 একটা পিস, সাইন এক্স প্লাস 3 আর একটা পিস, এক্স স্কোয়ার আর একটা পিস। এই তিনটা পিস দিয়ে একটা ফাংশনকে বানাইলাম। সুতরাং বা তিনটা সেকশন দ্বারা একটা ফাংশনকে বানাইলাম, এই জন্য এটাকে সেকশনাল ফাংশন বলা হয় অথবা পিসওয়াইজ ফাংশন বলা হয়। এখন দেখো এই তিনটা আলাদা আলাদা ফাংশনের জন্য কিন্তু আলাদা আলাদা গ্রাফ পাবো আমরা। যদি আমরা গ্রাফ প্লট করি তাহলে এই তিনটার জন্য তিনটা আলাদা আলাদা স্ট্রেট লাইন অথবা কার্ভ কিছু একটা পাবো। হ্যাঁ, তাহলে আমরা তিনটার জন্য আলাদা আলাদা পার্ট পাবো, কিন্তু সেটা পার্টিকুলার রিজিয়নের মধ্যে। সে -8 এর সমান এবং এর থেকে ছোট যত ভ্যালু আছে এই সবগুলোর মধ্যে হচ্ছে x প্লাস 5 এই ইকুয়েশনটা ভ্যালিড। এটা হচ্ছে এই যে x এর মানটা -8 এর থেকে ছোট হবে অথবা এর সমান হবে, এটা হচ্ছে এই ইকুয়েশনের বা এই ফাংশনটা ডোমেইন রেস্ট্রিকশন। আবার যদি বলি দ্বিতীয় যে পিসটা বা দ্বিতীয় যে সেকশনটা,
sin x প্লাস 3, তার জন্য ডোমেন রেস্ট্রিকশন হচ্ছে এখানে তুমি x এর যত ভ্যালু ইনপুট করবা সেই প্রত্যেকটা ভ্যালু হতে হবে -8 থেকে বড় এবং -2 থেকে ছোট এদের মধ্যে, এবং -2 এবং -8 আর -2 এগুলো এক্সক্লুডেড, মানে এগুলোকে ইনক্লুড করতে পারবো না, এগুলো বাদে এর পরের থেকে এবং -8 এর পরের থেকে আর 2 এর -2 এর আগ পর্যন্ত। এটা হচ্ছে আমার দ্বিতীয় সেকশনের ডোমেন রেস্ট্রিকশন। আবার এখানে 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, অনেকটা থাকতে পারে। আবার এখানে পরেরটা x² আছে, এখানে আরেকটা ডোমেন রেস্ট্রিকশন দেয়া আছে যে -1 এর x এর মানগুলো -1 এর সমান হবে অথবা এর থেকে বড় হবে এবং 3 এর থেকে ছোট হবে। তাহলে এই তিনটা সেকশনের জন্য তুমি কিন্তু গ্রাফের ভিতরে তিনটা আমি একটু করে যদি দেখাতে চাই, যদি হালকা করে প্লট করি গ্রাফটা, একটা গ্রাফ আমি এখানে দেখালাম। তাহলে এটা আমার একটা নাম্বার লাইন বা একটা x অ্যাক্সিস, তার মধ্যে এটা হচ্ছে -8, এটা -8, তারপরে এখানে আবার আছে -2 একটা আছে, তারপরে ওইদিকে -1 আছে একটা, তারপর থেকে 3 আছে একটা। ঠিক আছে, নরমাল একটা ভ্যালু দিলাম। তো আমি বললাম x + 5টা এই -8 এর সমান অথবা এর থেকে বাইরে। তাহলে -8 বরাবর যে লাইনটা যাবে এই লাইনের বাইরে থাকবে অথবা এটা সমান থাকবে, ধরো এর মধ্যে স্ট্রেট লাইন পাবো। তাহলে এটা কিন্তু একটা রিজিয়নের মধ্যে। এরপরে -8 এর পর থেকে -2 এর মধ্যে sin x + 3, তো ধরো তুমি এরকম কোনো একটা কিছু পাইলা মাইনাস কত পর্যন্ত, -2 পর্যন্ত, ইনক্লুড করবে না -2 কে, এই জন্য এখান থেকে পর থেকে শুরু করছে এটা আগ পর্যন্ত আসছে, এটাতে সীমাটা। তাহলে এখানে আরেকটা অংশ পাইলা। আবার x² এটা কিন্তু একটা মানে ইয়া টাইপের প্যারাবোলা টাইপের শেপ দিবে আমাকে। তাহলে -1 থেকে, এটা কিন্তু -2 থেকে -1 এর মধ্যে না, এই -1 থেকে 3 এর মধ্যে আছে, এই টাইপের কিছু একটা পাইলা, এটা প্যারাবোলা শেপ পাইলা। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটা পিসওয়াইজ ফাংশনের গ্রাফ, কারণ আমার গ্রাফটা বিভিন্ন পিসে ভাগ করা, এটা একটা পিস, এটা একটা পিস, একটা পিস, বা বিভিন্ন সেকশনে ভাগ করা। তো আমি আশা করি পিসওয়াইজ ফাংশন বা সেকশনাল ফাংশনের বেসিক ডেফিনিশনটা কমপ্লিটলি বোঝা গেছে, কোনো প্রশ্ন এখানে নাই। এরপরে যাব আমরা অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন। আমরা তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়বে তারপরে আসো তারা সবাই জানো যে আমাদের একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারের মধ্যে একটা কনভার্সন ছিল। তো অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন দেয়া থাকতো, সেখান থেকে আমাকে এটাকে সিম্পলিফাই করে বা এটাকে এক্সপান্ড করে আমাকে সেকশনাল ফাংশন অথবা পিসওয়াইজ ফাংশনে কনভার্ট করতে হয়েছে, তারপরে বিভিন্ন ম্যাথ করতে হয়েছে। তো আমাদের অ্যাবসোলিউট ভ্যালু ফাংশনটার ডেফিনিশন দেখতে হবে। এটাকে মানে খুব ওরকম ফর্মালি ডিফাইন করা যায় না, বাট দ্য বেসিক থিং ইজ সিম্পলেস্ট ফর্ম অফ সেকশনাল ফাংশন। সেকশনাল ফাংশনটা অনেক বড়, এটা হচ্ছে এক্সপান্ড করা অবস্থায় অনেক কষ্ট করে বড় করে লিখতে হয়, প্রত্যেকটা পার্টকে লিখতে হয়, প্রত্যেকটা পার্টের জন্য ডোমেন রেস্ট্রিকশন দিতে হয়। বাট অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে ওই সব কিছুকে একটা সিম্পল জিনিসের মধ্যে নিয়ে আসা, সেটা হচ্ছে এই পাশে অ্যাবসোলিউট ভ্যালু সাইন দিয়ে এরকম ভেতরে তার বিভিন্ন ভ্যালু দেওয়া। সে আমি এখানে x দিলাম, এই যে মডিউলাস অফ অথবা অ্যাবসোলিউট ভ্যালু অফ x, এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন। এই ফাংশনটা হচ্ছে মূলত এই নিচের যে সেকশনাল ফাংশন দেখতে পাচ্ছ এই সেকশনাল ফাংশনের সিম্পলিফাইড ফর্ম। তাহলে এই মডিউলাস অফ x যে কথা y = x if x is greater or equal 0 এবং -x if x is less than 0, এই পুরো সেকশনাল ফাংশনটার সিম্পলেস্ট ফর্ম হচ্ছে এটা। তাহলে অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন কি দেখতে হবে, এরকম পাশে দুটো অ্যাবসোলিউট ভ্যালু সাইন থাকবে এরকম, এর বাইরে আর তেমন কোনো জটিল কিছু এখানে নাই। তো এটা বিভিন্ন ফরম্যাট হইতে পারে, সবসময় x থাকবে ভিতরে তা না, সামটাইমস এরকম হইতে পারে সে y = x - 1 এরকম মডিউলাস, ভেতরে ফ্র্যাকশন থাকতে পারে, যেমন ইচ্ছে তেমন থাকতে পারে, রেডিক্যাল থাকতে পারে, হ্যাঁ অনেক রকম থাকতে পারে চাইলে। তো এটা গেল। এরপরে আমাদের তার মানে এটা বুঝে গেছে আশা করি, আরো আমরা একটু গুগল করলে এটা বিস্তারিত এক্সাম্পল পেয়ে যাবো আশা করি। 5 নম্বর টপিক, সিগনাম ফাংশন। হোয়াট ইজ সিগনাম ফাংশন? there is a function, এটা ফাংশন such that, মানে এই ফাংশনটার উপরে শর্ত জুড়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথমটা ডোমেইনের, ডোমেইনটা হইতে হবে রিয়েল নাম্বার, একটা অ্যারো দেওয়ার পরে যেটা পেলাম এটা রেঞ্জের, রেঞ্জটা হতে হবে রিয়েল নাম্বার। এটা ফাংশনের উপরে দুইটা শর্ত প্রথমে, আমার ডোমেইন যেগুলা সেই ডোমেইনটাও রিয়েল নাম্বার হতে হবে এবং ফাংশনের রেঞ্জ যেগুলা সেই রেঞ্জটাও রিয়েল নাম্বার হতে হবে। কিন্তু এই রেঞ্জের উপরে আরো একটা শর্ত আছে। তো ডোমেইনের উপরে কথাটা কি, ডোমেইন হতে পারে অল পসিবল সেট অফ রিয়েল নাম্বার বা অল পসিবল রিয়েল নাম্বারস, সমস্ত সম্ভাব্য রিয়েল নাম্বার যত কিছু আছে সব রিয়েল নাম্বারকে আমি এখানে আবার সিগনাম ফাংশনের ডোমেইন হিসেবে ইনপুট করতে পারবো। বাট রেঞ্জ হিসেবে আমি পাবো শুধুমাত্র -1, শুধুমাত্র মানে -1 অথবা 0 অথবা 1। দেখো সেকেন্ড ব্র্যাকেট মানে কি ফাইনাইট সেট, -1 থেকে 0 এর মধ্যে যে ভ্যালু আছে এগুলো কিন্তু ইনক্লুড হবে না, ইন্ডিভিজুয়ালি -1, ইন্ডিভিজুয়ালি 0, ইন্ডিভিজুয়ালি 1, একেবারে এক্স্যাক্টলি তিনটা সংখ্যা, নাম্বার অফ 3। তাহলে এই তিনটা সংখ্যাকে আমি রেঞ্জ হিসেবে পাবো।
বোঝা গেছে কথা? এখন কখন পাবো রেঞ্জ হিসাবে, একটা যদি এক্সাম্পল দিই পিসওয়াইজ ফাংশনের ফরম্যাটে, তাহলে f of x equal to 1 পাবো আউটপুটে বা রেজাল্টে যখন আমার x এর মানটা গ্রেটার দ্যান 0। তো আমি যদি একটা গ্রাফ প্লট করি সে কাইন্ড অফ দিস, এটা আমার x অ্যাক্সিস, এটা আমার x প্রাইম, এটা হচ্ছে আমার 0 বা অরিজিন। হ্যাঁ, তো অরিজিনের দেখো 0 এর থেকে যখন বড় হবে x এর মানগুলো, 0 এর থেকে x এর মান যখন বড় হবে দ্যাট মিন্স এই রিজিয়নটা বড় হলে আমার আউটপুট কত হবে, 1 হবে। এখন এটা একটা কনস্ট্যান্ট ফাংশন, তো আমি ধরি এই বরাবর 1, এই বরাবর 1, তো আমি এখান থেকে এই দিক বরাবর দিব, যেটা হচ্ছে আমার x এর মান গ্রেটার দ্যান 0 হলে আমার আউটপুট হচ্ছে বা y এর মান সবসময় 1 থাকবে। x এর মান গ্রেটার দ্যান 0 বলতে কি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ইনফিনিটি মান হতে পারে, বাট যতই হোক x এর মান, y এর মান অলওয়েজ 1। দ্যাটস ওয়াই y এর মান এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে সব জায়গায় 1, এজন্য আমি একটা স্ট্রেট লাইন পাইলাম। বাট এই স্ট্রেট লাইনটা দেখো আমি এখানে একটা গোলনা দিই, এখানে এই আমার এক্সিসটাকে টাচ করায়নি, মানে y অক্ষটাকে টাচ করায়নি, কারণ x এর মানটা 0 এর সমান না, এটা 0 থেকে বড়, এই জন্য এটাকে টাচ করবে না, এটা পরের রিজিয়নটা আর কি। এটা একটা পার্ট গেল। আর x এর মানটা যখন 0 হবে তখন y এর মানটাও 0 হবে, দ্যাট মিন্স এই যে এখানে ফোটাটা দেখতে পাচ্ছ, এই ফোটাটা x এর মান 0 হলে y এর মান 0, দ্যাট মিন্স দিস ইজ দ্য অরিজিন। আর বলা হয়েছে x এর মান যদি মাইনাস মানে 0 এর থেকে ছোট হয়, দ্যাট মিন্স এই পাশের রিজিয়নটা হয়, তখন আমার মানে এই পুরো রিজিয়নটা হয়, x এর এই পাশের রিজিয়নটা হয়, এই পাশটা না, এই পাশটা হয়, তখন আমি বলবো যে আমাদের y এর মানটা -1 হবে বা -1 হবে। বাট এটা কি এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা কিন্তু 0 কে টাচ করতেছে না, তাহলে আমি এখানে -1, এটা হচ্ছে আমার -1 এর ভ্যালু, তো আমি এটা এরকম দিয়ে আমি এটার বাহির থেকে আমি এখানে একটা গোলনা দিয়ে -1 বলবো, একটা গোলনা দিয়ে আমি বাহির থেকে সিলেক্ট করলাম এইদিকে, -1 কে ইনক্লুড করবে না, মানে x = 0 কে ইনক্লুড করবে না, আর এর বাইরে যত রিজিয়ন আছে সেখানে সব সময় আমি তুমি x এর মান -2 বসাও, -3 বসাও, -4 বসাও, যাই বসাও না কেন y এর মান হলো -1, সেই -1 গুলোকে অ্যাড করলে একটা স্ট্রেট লাইন হবে। তাহলে এইটা একটা, এই দিক বরাবর এটা একটা, আর এটা অরিজিন একটা। এই পুরো যে ফাংশনটা দেখতে পাচ্ছি গ্রাফে, এটাকে বলা হয় সিগনাম ফাংশন। তো সিগনাম ফাংশন একটা এক্সাম্পল কি, একটা এক্সাম্পল হচ্ছে এই যে মডুলাস অফ x ডিভাইডেড বাই x, এটা একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে সিগনাম ফাংশনের একটা এক্সাম্পল। তো আমি আশা করি সিগনাম ফাংশনটার ডেফিনিশনটা কি এটাও বোঝা গেছে। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন, যে ফাংশনটার ডেফিনিশনটা আমাদের অনার্স থার্ড ইয়ারে কাজে লাগবে একটা প্রমাণের ক্ষেত্রে, রিয়েল নাম্বার সিস্টেমের বা রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টে। তো তারপর বলে দিই যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি। ধরো x আমি রিয়েল নাম্বারের ভিতরে সমস্ত ভ্যালুকে x দ্বারা প্রকাশ করলাম। যদি x বিলংস টু রিয়েল নাম্বার হয় তাহলে x এর পাশে দুইটা থার্ড ব্র্যাকেট অথবা স্কয়ার ব্র্যাকেট দিলে y = স্কয়ার ব্র্যাকেট অফ x, এই যে পুরো ফাংশনটা দেখতে পাচ্ছি এই শেপের ফাংশনটাকে বলা হবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। অর্থাৎ কি হবে, স্কয়ার ব্র্যাকেট অফ x, স্কয়ার ব্র্যাকেট অফ x এরকম ফরম্যাটে থাকে, তাকে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলতে পারবো। এখন এই ফাংশনের স্পেশালিটি কি বা প্রমাণটা কি, ফর ইচ রিয়েল নাম্বার অফ x, মানে x এর প্রত্যেকটা ভ্যালুর জন্য দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইজ ডিফাইন্ড টু বি দ্য লার্জেস্ট ইন্টিজার। অর্থাৎ এটার ভেতরে যাই দিব সেখান থেকে আমি লার্জেস্ট ইন্টিজারটাকে লিখবো বা ওইটার আশেপাশের লার্জেস্ট ইন্টিজারটাকে লিখবো, যেন সেই লার্জেস্ট ইন্টিজারটা ভেতরের মানটার থেকে ছোট হয় অথবা সমান হয়। বুঝিও কথা, আমি এইখানে তো অনেক সংখ্যা দেওয়া থাকবে, বাট আমি এইটার আশেপাশের ইন্টিজারটাকে খুঁজে বের করব, এটার আশেপাশে সর্বোচ্চ বড় ইন্টিজারটাকে আমি খুঁজে বের করব, লার্জেস্ট ইন্টিজারটাকে খুঁজে বের করব। বাট সেই ইন্টিজারটা অবশ্যই ভেতরের সংখ্যার থেকে কি হতে হবে, ছোট হতে হবে অথবা সমান হতে হবে। এখন 1.9 এর আশেপাশের ইন্টিজার হচ্ছে 2 আর 1, তো আমি যদি 2 নেই, 2 কিন্তু 1.9 থেকে বড় হয়ে যাবে, বাট আমাকে কি বলছে, লেস হবে বা ছোট হবে। তাহলে 1.9 থেকে ছোট কে বলতো, 1.9 এর আশেপাশে ইন্টিজার হচ্ছে 1 আর 2, তার মধ্যে 1.9 থেকে ছোট হচ্ছে 1, দ্যাটস ওয়াই 1 ইজ দ্য রেজাল্ট এখানে। 0.95 থেকে যদি আমি করতে চাই, এটার আশেপাশে ইন্টিজার হচ্ছে 1 আর 0, বাট 1 কিন্তু ভেতরের ডাটা থেকে বড় হয়ে যায়। কি বলছিলাম, ছোট হইতে পারবে অথবা সমান হইতে পারবে, বড় হলে নিতে পারবো না, এই জন্য আমি কি নেবো, 0টাকে নিব। তাহলে এটা হচ্ছে আমার x, ইনপুট হচ্ছে 0.95, বাট আউটপুট কত, শুধুমাত্র 0। আবার ইনপুটটা দেখো -2.5, তো -2.5 এর আশেপাশে ইন্টিজার কি কি, -3 অথবা -2, তো সেখানে -2.5 থেকে ছোটকে সেটা নিতে হবে। তাহলে -2.5 থেকে ছোট হচ্ছে -3, সেটাকে আমরা নিব। সাবধান, -3 কিন্তু -2.5 থেকে ছোট,
-2.5 থেকে কিন্তু ছোট। তাহলে এই ব্যাপারটাকে আমরা ক্লিয়ারিফাই করলাম। এটা গ্রাফটা যদি দেখতে চাও তাহলে গ্রাফটা কাইন্ড অফ এরকম হয় সামটাইমস, যে একটা নির্দিষ্ট রিজিয়নে একটা ইন্টিজার ভ্যালু থাকে, আবার আরেকটা ইন্টিজার ভ্যালু থাকে, বা আরেকটা ইন্টিজার ভ্যালু থাকে। অনেক সময় এই শেপের কারণে এটাকে স্টেপ ফাংশনে বলে, সামটাইমস এটাকে কি বলে, স্টেপ ফাংশনও বলা হয়। আচ্ছা, এরপরে আমরা আসি পিরিয়ডিক ফাংশন। আমরা ইন্টারে পড়ে আসছি, যখন ত্রিকোণমিতি পড়ছি পর্যায়কাল কিভাবে বের করে, ফাংশনের পর্যায় কত, 2π, কখনো 2nπ, এই টাইপের। সো আমি এটাকে যদি এভাবে এক্সপ্লেন করি যে এ ফাংশন দ্যাট রিপিটস ইটস ভ্যালুস ওভার অ্যান্ড ওভার ইন আ রেগুলার ইন্টারভ্যাল অর পিরিয়ড। ধরো আমি তোমাকে একটা সাইন ফাংশন দিলাম, ধরো এরকম একটা ফাংশন দিলাম, তাহলে আমি দেখাচ্ছি যে এই রিজিয়ন থেকে এই রিজিয়নের মধ্যে যে ফাংশন, এটা থেকে এটার মধ্যে সেম ফাংশন, ঠিক আছে। আবার আমি যদি ভ্যালু চেঞ্জ করেও দিই তাহলে হয়তো উপর দিয়ে নিতে যাবে, বাট আলটিমেটলি একই জিনিস থাকবে। অর্থাৎ নির্দিষ্ট একটা ইন্টারভ্যাল পরে এই ভ্যালুটা, প্রত্যেকটা ফাংশনের ভ্যালুগুলো রিপিট হয়। তাহলে ফাংশন দ্যাট রিপিটস, প্রত্যেকটা ভ্যালু রিপিট হয়, রিপিট করে ভ্যালুগুলোকে ওভার অ্যান্ড ওভার, একটার পর একটা, ইন রেগুলার ইন্টারভ্যাল, মানে রেগুলারলি বিভিন্ন ইন্টারভ্যালে অথবা পিরিয়ডের মধ্যে। অ্যান্ড দেয়ার এক্সিস্ট আ পজিটিভ ইন্টিজার, মানে এবার দেখাচ্ছি আমরা এই পরের যে লাইনটা লিখলাম, এটা হচ্ছে মানে লিখলে কেমন দেখায়, লিখলে চেহারাটা কেমন হয় ওইরকম আর কি। দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার টি such that f of x plus t equal to f of x, মানে আমি এখানে f of x plus t দিলে ভেতরে f of, ধরো তুমি দিলা যে sin 30 ডিগ্রি প্লাস 2π, তাহলে রেজাল্ট কি আসবে, ওই sin 30 ডিগ্রি রেজাল্টও যা, sin 30 ডিগ্রি প্লাস 2π এর রেজাল্টও তা। তার মানে 2π টা হচ্ছে t এর জায়গাটা দখল করছে, এবং এই 2π টা হচ্ছে একটা পিরিয়ড, বুঝা গেছে, বা একটা পর্যায়। তাহলে এখানে কি বলা হয়েছে যে আমার x এর মানটা অবশ্যই ডোমেইন হবে, x এর প্রত্যেকটা ভ্যালু ডোমেইন হবে, এবং t এর মানটা গ্রেটার দ্যান 0 হতে হবে। এটা হচ্ছে নরমালি ডেফিনিশন, বুঝা গেছে। তাহলে পিরিয়ডিক ফাংশনটা এমন একটা ফাংশন যে ফাংশনটা মানে একটা রেগুলার বেসিসে প্রত্যেকটা ইন্টারভ্যালে রিপিট হবে, সেম টাইপের গ্রাফসে তোমাকে আউটপুট হিসেবে দিবে। আর মানে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বললে f of x plus t equal to f of x, যেখানে t টা হচ্ছে আমাদের পর্যায়, আর এই পুরোটা হচ্ছে একটা পর্যায়ক্রমিক ফাংশন অথবা একটা পিরিয়ডিক ফাংশন। এরপরে আসে আমাদের লাস্ট ক্লাস বা লাস্ট টপিক, দিস ইজ দ্য ইনভার্স ফাংশন। তো হোয়াট ইজ দ্য ইনভার্স ফাংশন? সে আমি তোমাকে একটা ফাংশন দিলাম y ইকুয়াল টু f of x, একটা ফাংশন। এই ফাংশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x। এখন আমি যদি এটাকে ইনভার্স করি তাহলে এটাকে আমি লিখবো y ইকুয়াল টু f ইনভার্স অফ x, এই ফর্মেটে লিখবো। বাট f ইনভার্স অফ x যে কথা, x ইকুয়াল টু f অফ y একই কথা। তার মানে কোনো ফাংশনের ইনভার্স করা এর মানে হইতেছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্সচেঞ্জ করে ফেলা, বা এক্সচেঞ্জ করা না, এক্স্যাক্টলি এটাকে ঘুরাই ফেলা, ডিপেন্ডেন্টটাকে ইন্ডিপেন্ডেন্ট বানানো আর ইন্ডিপেন্ডেন্টটাকে ডিপেন্ডেন্ট বানানো। নর্মাল ফাংশন যেটা ছিল y ইকুয়াল টু f অফ x, সেখানে x ছিল ইন্ডিপেন্ডেন্ট, y ছিল ডিপেন্ডেন্ট। বাট এটার ইনভার্স যখন আমি বের করছি তখন yটা হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট, বাট xটা হয়ে গেছে ডিপেন্ডেন্ট। তুমি দেখতেই পাচ্ছ xটা এই পাশে, yটা এই পাশে। তার মানে এখন দেখো, অনেকে এরকম মনে করো এটাকে রেসিপ্রোকাল ফাংশন বলে, আমি এটা লিখি না এখানে, সে f অফ x এর ইনভার্স, এরকম মনে করি যে y ইকুয়াল টু f অফ x এর ইনভার্স। এটা কিন্তু আমার ইনভার্স ফাংশন না, এটা হচ্ছে 1/f অফ x, এটা রেসিপ্রোকাল ফাংশন। হ্যাঁ, এখানে কিন্তু আমার ওই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হবে না, জাস্ট 1 দিয়ে ভাগ করে দিই আর কি, গুণোত্তক বিপরীত যেটা। এটা রেসিপ্রোকাল ফাংশন আর এটা ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনের মেইন বেসিক হইতেছে এটা যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ হয়ে যাবে, একটা ডিপেন্ডেন্ট হয়ে যাবে আর একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আগে যেটা ছিল তার উল্টা হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে ইনভার্স ফাংশন। ডোন্ট বি কনফিউজ বিটুইন ইনভার্স এন্ড রেসিপ্রোকাল। ওকে, সো দেখো একটা ফাংশন দেয়া আছে y ইকুয়াল টু x - 3 ডিভাইডেড বাই 5। তো এখানে y টা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এন্ড দ্য ফরম্যাট ইজ y ইকুয়াল টু f অফ x, মাঝখানে f x ইকুয়াল টু এটা আর কি। তো আমি কনভার্ট করে লিখলাম x ইকুয়াল টু 5y প্লাস 3। এখন দেখো y টা হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট আর x টা হয়ে গেছে ডিপেন্ডেন্ট। সো দ্য ফাংশন ইজ এক্সপ্রেসড বাই x ইকুয়াল টু f অফ y ফরম্যাট। ওকে, তো দিস ইজ দ্য ইনভার্স ফাংশনের বেসিক। এরপর আসে ইভেন অ্যান্ড অড ফাংশন। ইভেন ফাংশন কাকে বলে, অড ফাংশন কাকে বলে, এটা একটা বেসিক ডেফিনিশন, জানাটা খুব ইম্পর্টেন্ট। সো এ ফাংশন f অফ x ইজ ইভেন। এটাকে ইভেন বলা হবে ইফ আমি আমার ভেরিয়েবল x এর জায়গায় -x বসাবো, তারপরে ক্যালকুলেশন করে যদি আমি আগের fx টা কি ফিরে পাই,
অর্থাৎ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ফিরে পাই বা ব্যাক পাই, তখন ওই গিভেন ফাংশনটাকে, গিভেন এফ অফ এক্স ফাংশনটাকে আমি বলতে পারবো ইভেন ফাংশন। বাট আমি যদি মাইনাস এক্সটাকে আমি মানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর পরে এফ এক্স ফিরে না পেয়ে এর সামনে একটা মাইনাস পাই মাল্টিপ্লাই আকারে বা গুণ আকারে, তখন এটাকে আমি বলবো অড ফাংশন। বোঝা গেছে কথা? আমি একটা ইভেন ফাংশনের এক্সাম্পল দিই। যদি বলি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা কিন্তু একটা ইভেন ফাংশন, কারণ তুমি এখানে যদি মাইনাস এক্স বসো এক্স এর জায়গায়, স্কোয়ার করো, ইট উইল রিমেন সেম। তাহলে তুমি মাইনাস বসালেও আউটপুট কি আসতেছে? সেম আসতেছে। সুতরাং দিস ইজ অ্যান ইভেন ফাংশন। বাট যদি বলো ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসো, তাহলে কত পাবো? মাইনাস এক্স পাবা। অর্থাৎ এটা ভেরিয়েবল, তার সামনে একটা মাইনাস গুণ হয়ে গেছে। তাহলে এটা কিন্তু তুমি যদি এটাকে এফ এক্স ধরো, তাহলে এটাকে বলতে হবে মাইনাস অফ এফ এক্স। তাহলে এই ফাংশনটাকে তুমি কি আর ইভেন বলতে পারবে নাকি এটা অড হয়ে যাবে? অড হয়ে যাবে, কারণ আমি ভেরিয়েবল এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর পরে সরাসরি এফ এক্স কে ব্যাক না পাইয়া এর সামনে একটা মাইনাস পেয়েছি মাল্টিপ্লাই আকারে। সুতরাং দ্য এন্টায়ার ফাংশন ইজ কল্ড অড ফাংশন। বোঝা গেছে কথা? তাহলে ইভেন ফাংশন এবং অড ফাংশনের ডেফিনিশনটাও ক্লিয়ার। তার মানে দেখো আমাদের এই যে ফার্স্ট পেজের ফাংশনের কিন্তু এখানে একেবারে বিস্তারিত সবকিছু দেয়া আছে। এখন ফাংশন অ্যালজেব্রিক কোনটা, ট্রান্সেন্ডেন্টাল কোনটা, ট্রান্সেন্ডেন্টাল কেন বলা হয়, এক্সপোনেনশিয়াল কি, লগারিদমিক কি, ট্রিগোনোমেট্রিক কি, পলিনোমিয়াল কি, মনোমিয়াল, কোয়াড্রিক, লিনিয়ার, রেশনাল, রেডিক্যাল, পিসওয়াইজ, অ্যাবসলিউট ভ্যালু, সিগনাম, গ্রেটেস্ট ইন্টিজার, এভরিথিং, মানে সবগুলো ফাংশনের ডেফিনিশন আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমাদের মেইন চ্যাপ্টারের এই চ্যাপ্টারে আমাদের যে সলিউশন অফ অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, এই চ্যাপ্টারে একটু বেসিক ইন্ট্রো দিয়ে দিই আমাদের, মানে লাইন ম্যাপটা কেমন হবে। তো আমরা দেখো সলিউশন বের করা মানে এক্স এর মান বের করা যখন ওয়াই এর মান 0। দেখো এফ এক্স ইকুয়াল টু 0, এই 0টা হচ্ছে মূলত ওয়াই এর ভ্যালু। ওয়াই ইকুয়াল টু এফ এক্স ছিল, সেই ওয়াই এর জায়গায় আমরা 0 বসাইছি, তার মানে পুরোটা একটা ইকুয়েশন হয়ে গেছে। তো ওয়াই এর মান 0 হলে এক্স এর মান কত? এই এক্স এর মানগুলোকে আমরা বলি রুট ইংলিশে, অথবা জিরোস বলে, রুটের ইংলিশে একটা আছে জিরোস, অথবা বাংলায় বলে মূল। এই মূলগুলোকে খুঁজে বের করা মানে হচ্ছে সলিউশন বের করা বা সমাধান বের করা। বোঝা গেছে কথা? তাহলে আমরা এই চ্যাপ্টারের সলিউশন বের করবো, দ্যাট মিনস কি বের করবো? ফাইন্ডিং রুটস, বা আমরা মূল বের করবো। এই জন্য আমরা লিখলাম দ্য মেথড অফ ফাইন্ডিং রুটস। The root means the value of x when y equal to 0. y equal to 0 হলে x এর মান কত সেটা খুঁজে বের করা। তার মানে কি? তার মানে হচ্ছে দেখো আমি যদি কোনো একটা গ্রাফ প্লট করি, এটা আমার x অ্যাক্সিস, এটা আমার y অ্যাক্সিস, সে আমি একটা স্ট্রেট লাইনকে সলভ করব। তাহলে এই স্ট্রেট লাইনের এই এখানের যত বিন্দু আছে সমস্ত বিন্দুতে x এর মানও আছে, y এর মানও আছে, এখানে x এর মানও আছে, y এর মানও আছে। বাট এই পার্টিকুলার বিন্দুটাতে সে আমি যদি মার্ক করি, এই পার্টিকুলার বিন্দুটাতে কিন্তু x এর মান আছে বাট y এর মানটা 0। তাহলে এই y এর মানটা 0 এবং x এর মান থাকবে বা এক্সিস্ট করবে, এটা একমাত্র পসিবল x অক্ষের উপরে এক্সিস্ট করা সবগুলো বিন্দুর ক্ষেত্রে। তার মানে কি? দেখো ইন্টারসেক্টিং পয়েন্ট বিটুইন ফাংশনাল গ্রাফ এন্ড x অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে আমার ফাংশনাল গ্রাফ, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা সেই পয়েন্টের x এর মানটা বের করার মানেই হচ্ছে মূলত রুট বের করা, অথবা সলিউশন বের করা, অথবা জিরোস বের করা, মূল বের করা, যেটাই বলো না কেন। স্ট্রেট লাইন হইতে পারে, ইট ক্যান বি কার্ভ হইতে পারে, এটা একটা কার্ভ। তো দেখো এই পয়েন্টে মান বের করা, এই পয়েন্টের x এবং এই পয়েন্টের x এর মান বের করা, এটা হচ্ছে আমাদের সলিউশন। এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা কোয়াড্রিক ইকুয়েশনের কার্ভ, সে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এর কার্ভ। এটা ধরো এক্সাম্পল হইতেই পারে, হ্যাঁ। তখন এটাকে সলভ করে, এক্সটাকে সলভ করে তুমি x এর কয়টা মান পাবা? x এর ডিগ্রি যত। আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের পলিনোমিয়াল ইকুয়েশনের যে ছিল, ডেফিনেশন ছিল, এই যে ডিগ্রি যত ডেফিনেশন ছিল, সেই ডিগ্রি ডেফিনেশনে এই প্রত্যেকটা টার্মে x এর ডিগ্রি যত, তুমি সেটাকে সলভ করে x এর তত সংখ্যক মান পাবা। সে x কিউব থেকে তোমার ইকুয়েশনটা শুরু হয়েছে, তার মানে x এর হাইয়েস্ট টার্ম হচ্ছে 3, দ্যাট মিনস এটাকে সলভ করে তুমি 3টা মান পাবা, x এর 3টা ভ্যালু পাবা। বুঝা গেছে? তো আমাদের এবার এক্সাম্পলটা দেখো, এই যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, ধরো এটা একটা কোয়াড্রিক ইকুয়েশন, এটাকে গ্রাফে প্লট করলে আমরা একটা প্যারাবোলা শেপের কোন একটা গ্রাফ পাবো। দেখতে পাচ্ছ এটা কিন্তু x অক্ষ বরাবর দুইটা বিন্দুতে সেট করলো। কয়টা বিন্দুতে? দুইটা বিন্দুতে, কারণ x এর পাওয়ার 2, দ্যাট মিনস দুইটা রুট পাবো, দুইটা মূল পাবো। তাহলে হোয়াট ইজ রুট? Root is the intersecting point between the functional graph, এইটা functional graph, and the x-axis. তাহলে এখানে কয়টা পয়েন্ট পাইছি আমরা? দুইটা পয়েন্ট পাইছি। একটা পাইতে পারি, তিনটা পাইতে পারি, চারটা পাইতে পারি। আবার সামটাইমস এখানে মিলেও না, মানে x-axis এর সাথে যে মিলবে এটা সবসময়ের জন্য রুট না, অনেক সময় ইমাজিনারি রুট পাওয়া যায়, কমপ্লেক্স রুট পাওয়া যায়, যেতেই পারে। আমরা ওইদিকে যাচ্ছি না, তবে একটা বেসিক দিলাম আর কি। এখন
এই রুটগুলো খুঁজে বের করার প্রসেস কি এই রুটগুলো খুঁজে বের করার মেথড দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট মেথড, একটা হচ্ছে নিউমেরিক্যাল মেথড। ডিরেক্ট মেথড আমরা এতদিন করে আসছি বিভিন্নভাবে। এই ডিরেক্ট মেথডে যদি আমরা মূল বের করি বা রুট বের করি, সেইটা আমাকে একটা এক্সাক্ট ভ্যালু দিবে, একেবারে এক্সাক্ট একটা ভ্যালু দিবে। বাট অনেক ইকুয়েশন আছে বা অনেক ফাংশন আছে যেটা অনেক কমপ্লেক্স। ইট ক্যান বি ট্রান্সেন্ডেন্টাল, ক্যান বি অ্যালজেব্রিক, ক্যান বি রেডিক্যাল, রেশনাল, বিভিন্ন টাইপের হইতে পারে। বাট অনেক কমপ্লেক্স একটা নাম্বার, মানে একটা ফাংশন যেটাকে সলভ করে এক্স এর মান ডিরেক্টলি বের করে আনা বা এক্স এর এক্সাক্ট ভ্যালু বের করে আনা খুব টাফ একটা ব্যাপার। তো ওইটাকে আমরা নিউমেরিক্যাল মেথডের মাধ্যমে সলভ করি। সো নিউমেরিক্যাল মেথড আমাকে কখনো এক্সাক্ট ভ্যালু দিবে না, এটা আমাকে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিবে। ইট গিভস আস অ্যাপ্রক্সিমেট ভ্যালুস। এবং এই অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করার জন্য চারটা একেবারে যথেষ্ট ফেমাস নিউমেরিক্যাল মেথড আমরা আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে বাইসেকশন মেথড, একটা হচ্ছে নিউটন-রাফসন মেথড, একটা ইটারেশন মেথড, আর একটা রেগুলার ফলসি মেথড অথবা ফলস পজিশন মেথড, এফপি মেথডও সামটাইমস বলা হয়। তো আজকে শুধু নামগুলো জেনে রাখলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা সিরিয়ালি বাইসেকশন, নিউটন-রাফসন এবং ইটারেশন মেথড এগুলোর বেসিক পড়াবো, সাথে মেথড পড়াবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।